প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম, যেটার মাধ্যমে আমরা কোনো একটা নির্দিষ্ট বস্তু বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান জানতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি কোনো একটা দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু বা অন্য কোনো বিন্দু বা অন্য কোনো একটা সিস্টেমের অবস্থান বা গতি সম্পর্কে জানাতে চাও আমাদেরকে, তাহলে আমি টোটাল জিনিসটাকে বলবো একটা প্রসঙ্গ কাঠামো। ব্যাপারটা কীরকম খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের এখানে পৃথিবী, এবং তোমরা যেন পৃথিবীতে আমরা যে থাকি আমরা কিন্তু টোটালি ত্রিমাত্রিক একটা দিক বিন্যাস অবস্থায় থাকে। দ্যাট মিনস আমরা ইচ্ছে করলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা দিক বরাবর যেতে পারি। তাহলে আমি যে ধরলাম যে পৃথিবী হচ্ছে আমাদের সেই দৃঢ় একটা বস্তু, তো পৃথিবী যদি আমাদের এরকম একটা বস্তু হয়, ওর সাপেক্ষে যদি আমি বিভিন্ন বস্তুর গতি অথবা অবস্থানকে নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের পৃথিবীটা হচ্ছে কি টোটালি একটা প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করে। তার মানে প্রসঙ্গ কাঠামোটাকে ইউজ করে বা রেফারেন্স ফ্রেমটাকে ইউজ করে আমরা কোনো একটা নির্দিষ্ট বস্তু অথবা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থানটাকে নিশ্চিত করতে পারি, বা বলা যায় ওই বস্তু বা বিন্দুর যে গতিটা আছে সেই গতিটা সম্পর্কে আমরা ভালো একটা ধারণা পেতে পারি। যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে পৃথিবীর কেন্দ্রটাকে আমরা মূলবিন্দু ধরেছি, তার মানে মূলবিন্দু হচ্ছে আমাদের এখানে পৃথিবীর কেন্দ্র, এবং এটাকে আমি ও দিয়ে প্রকাশ করলাম। এবং এই মূলবিন্দু থেকে তিন দিকে তিনটা অক্ষ চলে গেছে, যেটা হচ্ছে ত্রিমাত্রিক অক্ষ, দ্যাট মিনস 3 ডাইমেনশনাল অ্যাক্সিস। তো এখন আমরা কিন্তু চাইলে পৃথিবীর সাপেক্ষে তিন দিকে যেতে পারি। দ্যাট মিনস আমি তিন দিকে বলতে হচ্ছে 6 দিকে যেতে পারি, কেননা এদিকে যেহেতু পজিটিভ এক্স অক্ষ কাজ করে, আমাদের ঠিক এই বরাবর পেছনের দিকে কিন্তু নেগেটিভ এক্স অক্ষ কাজ করবে। আবার ওয়াই অক্ষ যেহেতু এখানে কাজ করে, তার ঠিক পেছন এদিকে বরাবর নেগেটিভ ওয়াই অক্ষ কাজ করবে, এবং উপরের দিকে যেহেতু জেড অক্ষ কাজ করে, ঠিক নিচের দিক বরাবর এখানে আমাদের নেগেটিভ জেড অক্ষ কাজ করবে। তার মানে আমরা চাইলে পৃথিবীর সাপেক্ষে 6 দিকে চলে যেতে পারি, এবং আমরা চাইলে যে কোনো দুইটা দিকের সাথে কোলাবোরেট করেও যেতে পারি। দ্যাট মিনস আমরা কৌণিকভাবেও যেতে পারি। তো এখন আমি যদি বলি যে আমাদের পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে উপরের দিকে একটা স্যাটেলাইট বসে আছে, তাহলে আমরা এই স্যাটেলাইটটাকে যদি পি বিন্দু ধরি, তাহলে পি বিন্দুতে যেতে হলে আমাকে অবশ্যই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। এবং এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই কমা জেড এতটুকু পর্যন্ত আমি গিয়েছি। তাহলে এই যে আমি এখানে তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এক্স কমা ওয়াই কমা জেড, তুমি ধরে নাও এক্স এর মানটা হচ্ছে কথার কথা ধরে নাও হচ্ছে 2, ওয়াই এর মানটা ধরে নাও হচ্ছে 3, আর জেড এর মানটা ধরে নাও হচ্ছে ওখানে 4। তাহলে এই যে 2, 3, 4, এটা কি? এটা হচ্ছে পৃথিবীর মূলবিন্দুর সাপেক্ষে বা পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে স্যাটেলাইটের একটা অবস্থান। তো এই যে আমরা কোনো একটা বিন্দু বা কোনো একটা স্যাটেলাইটের অবস্থানটা বের করতে পারলাম একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, যেটা হচ্ছে পৃথিবীর যে কেন্দ্রটা আছে সেটা, তার মানে আমাদের এই টোটাল পৃথিবী একটা দৃঢ় বস্তু, এবং এই দৃঢ় বস্তুর সাপেক্ষে আমি যেহেতু স্যাটেলাইটের অবস্থান বের করতে পেরেছি, তাহলে পৃথিবী হচ্ছে কি একটা প্রসঙ্গ কাঠামো। তো এখন প্রসঙ্গ কাঠামোর মধ্যে আবার কিছু ভাগ আছে, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। দ্যাট মিনস একটাকে আমরা বলি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আরেকটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে ইনার্শিয়াল জিনিসটা এসেছে ইনার্শিয়া থেকে, দ্যাট মিনস জড়তা থেকে। তো জড়তা বা জড় প্রসঙ্গ কাঠামো যেটা, সেটার খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি যে সেটার কোনো অবস্থানে পরিবর্তন হয় না। দ্যাট মিনস সেটা সবসময় স্থির থাকে। আমি ধরে নিই পৃথিবী হচ্ছে এখানে একটা স্থির জিনিস, যদিও পৃথিবী স্থির না, তুমি জানো পৃথিবী কিন্তু ঘুরতে থাকে, সে তার নিজের অক্ষ বরাবর ঘুরে এবং সূর্যের চারপাশেও ঘুরে। তারপরও আমাদের এখানে তর্কের খাতিরে পদার্থবিজ্ঞানে ধরে নিতে হয়, যেহেতু আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আছি এবং আমাদের সাপেক্ষে যেহেতু পৃথিবীর ভূমি এদিক ওদিক যাচ্ছে না, তাই পৃথিবীটাকে সম্পূর্ণ স্থির ধরা হয় বা জড় প্রসঙ্গ কাঠামো ধরা হয়। এখন পৃথিবীটাকে যদি জড় প্রসঙ্গ কাঠামো ধরি বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যদি ধরি, তাহলে পৃথিবীর কোনো বেগ থাকবে না। দ্যাট মিনস পৃথিবীর বেগটাকে আমরা শূন্য ধরে নিই, এবং পৃথিবীর কোনো ত্বরণও থাকবে না, পৃথিবীর ত্বরণটাকে আমরা শূন্য ধরে নিই। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আইডিয়াল একটা কেস, বাট বাস্তবে কিন্তু এটা কখনো সম্ভব না। কেননা বাস্তবে পৃথিবীর অবশ্যই একটা রৈখিক বেগ থাকে, কৌণিক বেগ থাকে, তারপর রৈখিক ত্বরণ থাকে, কৌণিক ত্বরণ থাকে। কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা পৃথিবীটাকে জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ধরে থাকি। কিন্তু আমাদের যদি এই বেগটা পরিবর্তন হয় বা বলা যায় ত্বরণটা যদি পরিবর্তন হয়, তাহলে সেটা কিন্তু আর জড় প্রসঙ্গ কাঠামো থাকবে না বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থাকবে না, সেটা হয়ে যাবে সম্পূর্ণ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামো। তার মানে আমি যদি একটা তোমাদেরকে অ্যানিমেশন দেখে খেয়াল করে দেখো, আমাদের এখানে যে পৃথিবীটা দেখতে পাচ্ছি, আমি পৃথিবীর একটা নির্দিষ্ট সারফেস নিয়েছি। ধরো আমাদের নিচে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর একটা নির্দিষ্ট সারফেস, যেখানে ভূমিও আছে আবার এখানে সাগরও আছে। তুমি একদম সমতল ধরে নাও, যদিও পৃথিবী এরকম সমতল না, জাস্ট ধরে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে পৃথিবীর একটা তল বা সারফেস, এবং আমি সারফেসটাকে একদম স্থির ধরলাম। তার মানে আমাদের এই সারফেসের জন্য যে বেগটা আছে সেটা শূন্য, যদিও আমি বারবার বলছি এটা কিন্তু শূন্য না, এবং আমি যে ত্বরণটা ধরছি সেটা হচ্ছে কি শূন্য। তার মানে এখানে পৃথিবী হচ্ছে কি সম্পূর্ণরূপে একটা জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমি যদি পৃথিবীর সাপেক্ষে কোনো একটা বস্তুকে, যেমন দেখতে পাচ্ছি এখানে একটা স্যাটেলাইট দেখা যাচ্ছে, স্যাটেলাইটটা প্রতি মুহূর্তে কিন্তু পৃথিবীর দিকে কিছু নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি দিচ্ছে, এবং ওই পৃথিবীও কিন্তু
তাকে কিছু নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি গিফট করছে গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে। তো এইভাবে স্যাটেলাইটের যোগাযোগ রক্ষা করা হয় এবং এই স্যাটেলাইটটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বেগ নিয়ে সামনের দিকে, দ্যাট মিনস ওদিক বরাবর আগাচ্ছে। তার মানে এখানে স্যাটেলাইটের একটা নির্দিষ্ট বেগ আছে, একই সাথে যদি বেগ থাকে তাহলে ত্বরণ থাকার কথা। তো এখানে আমি যদি বলি যে বেগটা যে আছে এটা কিন্তু বেগের একটা পরিবর্তন আছে, নট নেসেসারিলি যে এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি থাকতে হবে। তার মানে আমরা এমন একটা বেগ নিব যে বেগের মানটা কি সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, আর বেগের মান যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই সেখানে ত্বরণ অথবা মন্দন কাজ করবে। যদি আমাদের এরকম একটা জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য কোনো একটা বস্তু আমি দেখতে পাই যার মধ্যে বেগের পরিবর্তন হয় এবং যার মধ্যে ত্বরণ থাকে, তখন আমরা ওই বস্তুটাকে নিয়ে যে কাঠামো তৈরি করতে পারি সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তার মানে সেটাকে আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলতে পারি। তাহলে আমি একটা সুন্দর জিনিস বলি যে আমাদের এখানে জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে বেগের মানটা শূন্য, ত্বরণের মানটা শূন্য, যেটা আমরা অলরেডি এখানে দেখেছি। বাট আমি যখন একটা অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলবো, দ্যাট মিনস এই স্যাটেলাইটটা নিয়ে যখন কথা বলবো, তখন অবশ্যই তার মধ্যে একটা ত্বরণ থাকবে। তার মানে আমাদের এর একটা নির্দিষ্ট মান থাকবে এবং তার মধ্যে যে ভিটা থাকবে, এই ভি এর মানটা অবশ্যই ভ্যারিয়েবল হবে। ভ্যারিয়েবল মানে হচ্ছে কি পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। তার মানে অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে বেগের মানটা পরিবর্তন হয়, আর বেগের মান পরিবর্তন হয় বলেই সেখানে আমরা ত্বরণ দেখতে পাই। কিন্তু তুমি যদি জড় প্রসঙ্গ কাঠামোর দিকে তাকাও, তাহলে তার বেগের মানটা কিন্তু শূন্য থাকে এবং একই সাথে এখানে আরেকটা কন্ডিশনে কাজ করে, সেটা হচ্ছে বেগের মানটা কনস্ট্যান্টও থাকতে পারে। দ্যাট মিনস অন্য কোনো একটা বস্তুর সাপেক্ষে সেই বেগের মানটা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকতে পারে। বিষয়টা কীরকম, ধরো আমাদের এখানে পৃথিবীর পাশে আরেকটা গ্রহ আছে। তো ধরে নাও বুধ গ্রহ এবং পৃথিবী গ্রহ পাশাপাশি আছে। এখন পৃথিবী আর বুধ গ্রহ এদের যদি বেগের মান সেম থাকে, তারপরে আমি বলতে পারবো কি তারা হচ্ছে একে অপরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো। কেননা তাদের মধ্যে বেগ আছে ঠিকই, বাট তাদের বেগ একে অপরের সাপেক্ষে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে যখন পাশাপাশি দুইটা বস্তু থাকবে তাদের মধ্যে যদি বেগ থাকে এবং এই বেগটা যদি সময়ের সাথে সাথে একই রকম থাকে, দ্যাট মিনস পরিবর্তন যদি না হয়, তাহলে আমি বলতে পারি তাদের মধ্যে সমবেগ কাজ করে এবং তারা একে অপরের সাপেক্ষে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তার মানে পৃথিবীটা যদি একটা নির্দিষ্ট বা একটা ধ্রুবক বেগে চলে তাহলে সেটাও একটা জড় প্রসঙ্গ কাঠামো, অথবা পৃথিবীর যদি কোনো বেগ নাও থাকে তাহলেও সেটাকে একটা জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ওর বেগ থাকতে পারে নাও থাকতে পারে। যদি বেগ থাকে তাহলে সেটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে তার একটা নির্দিষ্ট মান থাকবে এবং এই মানটা কখনো পরিবর্তন হবে না। কথার কথা ধরো এটার মান হচ্ছে 1000 কিলোমিটার পার সেকেন্ড, না 100 কিলোমিটার পার সেকেন্ড, কথার কথা ধরে নাও। তাহলে আমাদের এই বৈশিষ্ট্যটা আমাদের থাকতে হবে অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামোর জন্য। কিন্তু যখনই আমাদের এখানে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে, যখন এটা অজড় বা বলা যায় নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হবে, দ্যাট মিনস স্যাটেলাইটের মতো, তখন তার বেগ থাকবে ঠিকই, বাট বেগের মানটা ভ্যারিয়েবল হবে বা পরিবর্তন হবে এবং বেগের মান যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই তার কী থাকবে, এরকম একটা ত্বরণও থাকবে। তো এই যদি হয় আমাদের কাহিনী, তাহলে আমি বলতে পারি একদম শর্টকাটে সেটা হচ্ছে একটা জড় প্রসঙ্গ কাঠামোর জন্য আমাদের ত্বরণের মানটা সবসময় শূন্য থাকবে, সেটা গতিশীল হোক বা না হোক। তার মানে ত্বরণ যে শূন্য, এটা হচ্ছে আমাদের মেইন বৈশিষ্ট্য কোনো একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য। এবং আমি যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামোর কথা বলি, তাহলে তার জন্য অবশ্যই একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে ত্বরণ কাজ করবে। দ্যাট মিনস এই ত্বরণের মানটা অবশ্যই তার জন্য কাজ করবে। এখন এখানে একটা বাদশাদী বিপত্তি, সেই বিপত্তিটা কি? আমরা নিউটনের সূত্র পড়েছিলাম, নিউটনের গতিসূত্র ছিল 3টা এবং গ্যালিলিওর যে পরন্ত বস্তু সূত্র ছিল সেগুলো ছিল 3টা। তো নিউটনীয় বলবিদ্যাতে নিউটনের যে সূত্রগুলো আছে এবং গ্যালিলিও যে সূত্রগুলো আছে, সেগুলো শুধুমাত্র সেখানেই কাজ করবে যেখানে আমাদের ত্বরণের মানটা কনস্ট্যান্ট থাকবে না, দ্যাট মিনস ত্বরণের মানটা শূন্য থাকবে। এবং আমি বলতে পারি ত্বরণের মানটা শূন্য কোথায় থাকে? অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামোতে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যেটা আছে তার মধ্যে শুধুমাত্র আমাদের নিউটনের সূত্র এবং গ্যালিলির সূত্র কাজ করবে। অন্য কোনো রেফারেন্স ফ্রেমের মধ্যে বা প্রসঙ্গ কাঠামোর মধ্যে নিউটনের সূত্র কখনোই কাজ করবে না। তাহলে আমি বলতে পারি আমাদের দুজন মানুষের সূত্র, একটা হচ্ছে নিউটন সাহেব এবং আরেকজন হচ্ছে গ্যালিলি সাহেব, এবং ওনারা দুজনই 3টা করে সূত্র দিয়েছেন বলবিদ্যাতে, যেটা হচ্ছে আমরা জানি পরন্ত বস্তু সূত্র এবং গতিসূত্র। তো এনাদের দুজনের সূত্র শুধুমাত্র কাজ করবে আমাদের জড় প্রসঙ্গ কাঠামোগুলোতে। দ্যাট মিনস আমাদের পৃথিবী হচ্ছে কি, তুমি ধরে নিয়েছো পৃথিবী একটা জড় প্রসঙ্গ কাঠামো, তার মানে পৃথিবীর মধ্যে আমাদের এই সূত্রটা কাজ করবে যদি আমি পৃথিবীর জন্য আমাদের বেগের মানটা কনস্ট্যান্ট ধরি বা ধ্রুবক ধরি এবং ত্বরণ মান যদি শূন্য ধরি। আর এখানে যে স্যাটেলাইটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে অজড়
যে প্রসঙ্গ কাঠামোগুলোতে আছে সেগুলোতে কিন্তু কখনোই নিউটনের সূত্র এবং গ্যালিলিও গ্যালিলির সূত্র কাজ করবে না। এই যে আমাদের এখানে অজড় প্রসঙ্গ কাঠামোগুলোতে এই সূত্রগুলো কাজ করছে না, তার জন্য এখানে এক্সট্রা একটা বল চলে আসে, এবং এই এক্সট্রা যে বলটা আসে সেটার হিসাবটা কিন্তু আমরা ঠিকঠাক মতো করতে পারি না যারা আমরা জড় প্রসঙ্গ কাঠামোতে বসে থাকি। তাহলে আমরা এই নিউটনের সূত্র পড়েছিলাম বা গ্যালিলিও গ্যালিলির সূত্র পড়েছিলাম শুধুমাত্র জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, বাট যখনই আমাদের সামনে কোনো একটা অজড় প্রসঙ্গ কাঠামো চলে আসবে বা এরকম কোনো একটা স্যাটেলাইট যখন চলে আসবে, তার মধ্যে কিন্তু এই সূত্র যখন কাজ করবে তখন এক্সট্রা একটা বলের জন্ম দিবে, এবং ওই বলের হিসাবটাকে আমরা কখনোই জড় অবস্থাতে থাকায় করতে পারবো না, এবং ওই বলটার নাম হচ্ছে আমাদের এখানে সিওডো ফোর্স বা ছন্দবল। তাহলে আমরা এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ছন্দবল বা সিওডো ফোর্স। তো এই ছন্দবল বা সিওডো ফোর্সটা তখনই তৈরি হবে যখন কোনো একটা রেফারেন্স ফ্রেমের মধ্যে ত্বরণের উৎপত্তি লাভ করবে। দ্যাট মিনস তুমি ধরে নাও তোমার কাছে একটা রেফারেন্স ফ্রেম আছে বা একটা প্রসঙ্গ কাঠামো আছে যার ত্বরণ হচ্ছে 0। তো এখন আমাদের ত্বরণ যদি 0 হয়, তুমি জানো এটা হচ্ছে একটা জড় প্রসঙ্গ কাঠামো। তো যখন এই জড় প্রসঙ্গ কাঠামোর ত্বরণটা 0 থেকে শুরু করে হুট করে ধরো ত্বরণ শুরু হলো, দ্যাট মিনস হুট করে ধরো আমাদের এখানে ত্বরণের মানটা 0 থেকে শুরু করে বেড়ে গেল, ধরো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল, তখন আমি বলতে পারি আমাদের এখানে কিন্তু ত্বরণ কাজ করছে। দ্যাট মিনস প্রথমে ত্বরণ ছিল 0, এখন ত্বরণ কাজ করছে। তো যখনই আমাদের ত্বরণ কাজ করবে তখন আমি বলতে পারি আমাদের এখানে প্রসঙ্গ কাঠামোটা পরিবর্তন হয়ে গেছে এবং এটা একটা অজড় প্রসঙ্গ কাঠামোতে কনভার্ট হয়েছে। তাহলে ত্বরণ যখন 0 হয় সেটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো, আর ত্বরণের যখন একটা মান চলে আসে তখন আমি সেটাকে বলি কি অজড় প্রসঙ্গ কাঠামো। এবং ওই মুহূর্তটাতে আমাদের নিউটনের গতিসূত্র এবং গ্যালিলিও গ্যালিলির যেই পরন্ত বস্তু সূত্র আছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করে না, কারণ এখানে একটা এক্সট্রা বল চলে আসে। তার মানে এই যে এখানে ত্বরণ অবস্থায় একটা এক্সট্রা বল আসছে, এটাই কি ছন্দবল বা সিউডো ফোর্স। তো এখন এই বিষয়টা আমি যদি তোমাদেরকে একটু ঠিকঠাক মতো বোঝাতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে একটা এক্সাম্পল দেখতে হবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা লিফট বসে আছে, লিফটের মধ্যে একটা বস্তু বসে আছে। এখন তুমি এই বস্তুটাকে না বলে এটাকে একটা পার্সন বা ব্যক্তি বলতে পারো। ধরো লিফটের ভিতরে এখানে একজন পার্সন দাঁড়িয়ে আছে। এখন আমরা করলাম কি, আমরা লিফটটাকে বাইরের থেকে দেখি। ধরো আমাদের লিফটটা হচ্ছে এখানে একটা নির্দিষ্ট ত্বরণে উপরে উঠছে। তার মানে যেহেতু লিফটটা একটা নির্দিষ্ট ত্বরণে উপরে উঠছে, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি আমাদের এই লিফটটা হচ্ছে একটা অজড় প্রসঙ্গ কাঠামো বা বলা যায় নন ইনিশিয়াল রেফারেন্স ফ্রেম। এবং যখন আমি ধরলাম যে লিফটের মধ্যে ত্বরণের মান 0, খেয়াল করে দেখো এখানে লিফটে হচ্ছে ত্বরণের মান একদমই 0, তখন আমি বলতে পারি লিফটটাকে হচ্ছে কি একটা ইনার্শিয়াল ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। তো আমি যদি বলি যে লিফটটা এই পরিমাণ ত্বরণে উপরে উঠছে, তাহলে এখানে আমাদের ঘটনাটা কী হবে দেখো। ঘটনাটা আসলে এরকম হবে যে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এই বস্তুটা বা এই ব্যক্তিটাকে পৃথিবী একটা নির্দিষ্ট বলে টানছে, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওজন বল। তুমি ধরো না এই বস্তুটার বা ব্যক্তিটার একটা নির্দিষ্ট ভর আছে এম ভর, তাহলে আমাদের ওজন বল কী কাজ করবে, এমজি পরিমাণ ওজন বল কাজ করবে। এবং আমাদের এখানে লিফটের উপরে অবশ্যই একটা দড়ি বাঁধা আছে, তুমি জানো, এবং যেহেতু এখানে আমাদের দড়ি বাঁধা আছে, তো এই দড়ি বরাবর কিন্তু একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে টি পরিমাণ বল। এখন আমরা যদি বাইরে থেকে দেখি, দ্যাট মিন্স আমরা লিফটের বাইরে আছি, মানে হচ্ছে কি আমরা আসলে একটা জড় প্রসঙ্গ কাঠামোতে দাঁড়িয়ে আছি যেখানে কোনো ত্বরণ নেই এবং কোনো বেগ নেই, অথবা বেগ থাকতেও পারে, সেটা হচ্ছে সমবেগ। তো তুমি ধরে নাও তুমি এই জায়গাটাতে তাকিয়ে আছো লিফটের দিকে, তো এই হচ্ছে তোমার চোখ, এবং তুমি দেখছো লিফটের ভেতরে কী অবস্থা ঘটছে, তো এই হচ্ছে আমাদের চোখ। এবং আমরা যখন মানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে ত্বরণ নেই, এটা হচ্ছে মেইন কথা। দ্যাট মিন্স আমাদের প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে সম্পূর্ণ জড় বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ওই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই পার্সন বা এই মানুষটার উপর দুটো জিনিস কাজ করছে, দুটো না তিনটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে এমজি পরিমাণ বল, যেটা হচ্ছে বস্তুর ওজন বা ওই পার্সন বা ব্যক্তিটার ওজন বল। একটা হচ্ছে দড়ির টান, লিফটের দড়ির টান, যেটা উপরের দিকে টি বরাবর কাজ করে। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে ত্বরণ, যে ত্বরণ নিয়ে আমাদের এখানে লিফটটা উপরের দিকে উঠছে। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি ত্বরণ যেদিকে কাজ করে আমাদের নিট বলও কি সেদিকে কাজ করে। তোমরা জানো নিট বল মানে হচ্ছে কি এক ধরনের লব্ধি বল, তাহলে আমাদের লব্ধি বলটাও কি সরাসরি উপরের দিকে কাজ করবে। এবং এখানে এই পার্সন বা এই ব্যক্তিটার উপর কাজ করা দুইটা বলের লব্ধি কি নিট বল। তাই যদি হয় আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে টি বল, একটা হচ্ছে এমজি বল। এবং টি আর এমজির মধ্যে প্রায়োরিটি কার বেশি, অবশ্যই টি বলের প্রায়োরিটি বেশি। তার মানে টি বল যেটা এর মানটা বেশি, এমজি যেটা এর মানটা হচ্ছে কম। তাহলে টি থেকে আমি যদি এমজি বাদ দিই তাহলে আমরা এখানে কী পাবো, অবশ্যই নিট বল পাবো। আর তুমি জানো নিট বলটা বের করার সিস্টেম হচ্ছে কি, ওই পার্সন বা ওই ব্যক্তিটার ভর গুণন হচ্ছে ওর ত্বরণ। তাহলে আমি দেখতে পাচ্ছি ওই বস্তুটা বা ব্যক্তিটার ভর হচ্ছে এম,
এবং ওর ত্বরণটা হচ্ছে এ। তার মানে ওই ব্যক্তিটা লিফটের ভিতরে থেকে আমাদের এম এ পরিমাণ নিট বল অনুভব করে। তাহলে টি মাইনাস এম জি ইজিক্যাল টু এম এ, এটা হচ্ছে কি আমরা বাইরে থেকে বসে একটা সমীকরণ তৈরি করতে পারবো, এবং এই সমীকরণ কিন্তু আমরা আগেও তৈরি করেছিলাম। বাট এই ক্ষেত্রে আমাদের যেই বাইরে থাকা চোখটা, এই চোখটার যে ত্বরণটা আছে সেই ত্বরণটা কিন্তু শূন্য। তাহলে আমরা স্থির অবস্থায় দাঁড়িয়ে থেকে বাইরে থেকে এরকম একটা জিনিস চিন্তা করতে পারি। এখন যদি আমি ওই লোকটার পার্সপেক্টিভে দেখি ঘটনাটা, তাহলে কি হবে দেখো। আমরা এখানে সেকেন্ড লিফট দেখতে পাচ্ছি, সেকেন্ড না মানে সেম লিফটটা দেখতে পাচ্ছি। এখন আমাদের এখানে পার্সনটা ভিতরে দাঁড়িয়ে আছে। তো যখন এই পার্সনটা ভিতরে দাঁড়িয়ে থাকবে, এখন আমরা আর বাইরের চোখ দিয়ে দেখব না, এখন দেখব ওই মানুষটা আসলে কি মনে করে। ধরো ওই মানুষটার চোখ হচ্ছে এখন লিফটের ভিতরে, তো এই হচ্ছে আমাদের ওই মানুষটার চোখ, এখন সে লিফটের ভিতরে দেখে অবজার্ভ করছে। তার মানে এই মানুষটা এখন লিফটের ভিতর থেকে অবজারভার হয়ে গেছে। অবজারভার মানে হচ্ছে পর্যবেক্ষণকারী। এখন এই মানুষটা যখন দেখবে যে হ্যাঁ আমি নিচের দিকে একটা বল অনুভব করছি, সেটা হচ্ছে আমাদের এমজি পরিমাণ বল, যেটা হচ্ছে ওই মানুষটার একটা ওজন বল, এবং ওই মানুষটা একই সাথে অনুভব করবে লিফট আমাকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটু ঠিক করে দিই, এই হচ্ছে আমাদের এখানে ওজন বল। এবং একই সাথে মানুষটা দেখবে কি যে হ্যাঁ আমাকে লিফট উপরে টেনে নিয়ে যাচ্ছে একটা দড়ির মাধ্যমে, সেটা হচ্ছে টি পরিমাণ দড়ি, মানে টি টানার একটা বল। তো টি টানার একটা বল যখন মানুষটাকে উপরে নিয়ে যাবে ধরে, তখন মানুষটা কিন্তু যেহেতু লিফটের ভেতরে আছে, সে এই ত্বরণটার অনুভব করবে না। এর মেইন কারণটা হচ্ছে কি, মানুষটা যেহেতু লিফটের ভিতরে অলরেডি বসে আছে, তার মানে লিফটটাকে উপরে নিল কিংবা নিচে নামালো, কোনো একটা ত্বরণে যদি উপরে উঠে বা নিচে নামায়, সেটা কিন্তু সে কখনোই অনুভব করতে পারবে না। তাহলে মানুষ মনে করবে কি যে আমি এখানে উপরে উঠছি, ভালো কথা, তার মানে আমাকে উপর থেকে টি পরিমাণ বলে টানছে, এবং আমি নিজেকে আমার ওজনের মাধ্যমে এমজি বলে নিচে টানছি। দ্যাট মিনস পৃথিবী আমাকে এমজি বলে নিচে টানছে। তাহলে লিফট যে বলে টানে, পৃথিবী আমাকে সেই বলে টানে, তার মানে এই দুটোর মান কি সমান। তাহলে টি ইজ ইকুয়াল টু এমজি, এটা কেবলমাত্র তখনই কাজ করবে যখন মানুষটা লিফটের ভিতরে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে। তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমি বাইরের থেকে দেখছি লিফটের মধ্যে এই পরিমাণ ত্বরণ উপর দিকে কাজ করে, কিন্তু এই মানুষটা যখন ভেতরে থাকবে তখন কিন্তু কখনোই সে বুঝতে পারবে না যে এই পরিমাণ ত্বরণ তার উপর কাজ করছে। তাহলে এখানে সম্পূর্ণভাবে এই পরিমাণ ত্বরণটা কিন্তু হারিয়ে গেল। আর এই পরিমাণ ত্বরণ যদি হারিয়ে যায় আমাদের ভেতরে থাকা মানুষটার সাপেক্ষে, তাহলে বলতে পারি আমাদের এখানে নিট বলের মানটাও কি হারিয়ে যাবে। তার মানে আমাদের এখানে কোনো নিট বল কাজ করবে না। তার মানে একটা অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল ফ্রেমের ভিতরে তুমি যদি ঢুকে থাকো, তাহলে তুমি কখনোই অনুভব করবে না এই ত্বরণটা, বা তুমি কখনো এরকম নিট বলটাকে অনুভব করবে না। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু নিট বলটা হারিয়ে গেছে সম্পূর্ণভাবে, বা ত্বরণের মানটা যেহেতু হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা নতুন বলের উপস্থিত পাবো, যেটা হচ্ছে ছন্দবল। কীভাবে পাবো, যে এই মানুষটা যখন লিফটের ভিতরে ঢুকে বসে থাকবে, তখন সে কিন্তু অনুভব করবে যে হ্যাঁ আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ বলে কে যেন নিচের দিকে টানছে। খেয়াল করো তো, আমরা কিন্তু এটাই অনুভব করি। কোনো একটা লিফটের ভিতর যখন আমরা ঢুকি, তখন আমরা অনুভব করি যে লিফটটা যখন আমাদেরকে টেনে উপরে উঠায়, তখন আমাদের ওজনটা কিন্তু একটু বেড়ে যায়। তার মানে এখানে এমজি এর সাথে এক্সট্রা কিছু একটা কিন্তু যোগ হচ্ছে। এই যে এক্সট্রা কিছু একটা যোগ হচ্ছে, এটাই হচ্ছে কি আমাদের এখানে সিউডো বল বা সিউডো ফোর্স। তার মানে এটাকে আমরা পি এস ধরতে পারি, না পি এস না পি এফ ধরতে পারি। পি মানে হচ্ছে সিউডো, আর এফ মানে হচ্ছে কি ফোর্স। তাহলে যখন মানুষটা অনুভব করছে যে লিফটের ভিতরে থাকা অবস্থায় তার মধ্যে কোনো ত্বরণ নেই, তার মধ্যে কোনো নিট বল নেই, কিন্তু তারপরেও ওই মানুষটার ওজন কোনো না কোনোভাবে বেড়ে যাচ্ছে, সেটা অনুভব করে। এবং সে যে অনুভব করে তার ওজনটা বেড়ে যাচ্ছে, এই ওজন বেড়ে যাওয়ার জন্য মেন দায়ীটা হচ্ছে কি, অবশ্যই সিওডো ফোর্স বা ছন্দবল। এবং দেখো তো এই ছন্দবলের মানটা কী হবে। তুমি যদি দেখো আমাদের এই ইকুয়েশনটা থেকে, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে আমি যদি ধরো এটাকে আমি 1 নং ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে আমাদের এখানে 1 নং ইকুয়েশন, আর এটা তুমি ধরে নাও হচ্ছে 2 নং ইকুয়েশন। তো তুমি যদি আমাদের এখানে 1 নং মানে 2 নং ইকুয়েশনটাকে 1 নং ইকুয়েশনের মতো বানাতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে সিম্পলি এখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, তোমার এমজি এর সাথে এক্সট্রা করে এম এ কে যোগ করতে হবে। তাহলে এমজির সাথে তুমি যখন এক্সট্রা করে এম এ যোগ করছো, এটাই কি দড়ির টান হিসেবে কাজ করে। তাহলে লিফটের ভেতরে থাকা ওই ব্যক্তিটা, তার জন্য কি মনে হবে, তার জন্য মনে হবে আমার এমজির সাথে একটা ছন্দবল কাজ করছে, এবং এই ছন্দবলের মানটা কি, অবশ্যই এম এ। তার মানে ছন্দবলের মানটা হচ্ছে এম এ, বাট এটা কিন্তু আমাদের এখানে উপরের দিকে ওঠা ত্বরণের জন্য কাজ করে। তাহলে বলতে পারি আমাদের এখানে 2 নং ইকুয়েশনটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক না, কারণ আমরা জানি এই এম এটা আমরা পেয়েছি শুধুমাত্র 1 নম্বর ইকুয়েশন থেকে, এবং আমরা 2 নং ইকুয়েশনে এই এম এর জায়গায় যেটা বসাবো সেটা হচ্ছে একটা সিওডো ফোর্স বা একটা ছন্দবল বসাবো। কিন্তু তোমাদের বইগুলোতে বা টেক্সট বইগুলোতে যেটা করে সেটা হচ্ছে তোমাদের এখানে কোনো ছন্দবলটা দেওয়া হয় না। এই ছন্দবলটাকে বা সিওডো ফোর্সটাকে অমিট করে রাখা হয় বা সরিয়ে রাখা হয়। বাট এক্স্যাক্টলি এখানে কিন্তু একটা ছন্দবল অবশ্যই কাজ করে, তা না হলে কিন্তু ওই মানুষটা লিফটের ভেতর থেকে বুঝতো না যে তার ওজনের সাথে একটা এক্সট্রা বল এখানে কাজ করে।
তবে আমরা টেক্সট বইগুলোই ফলো করব। দ্যাট মিনস আমরা এই জায়গাটাতে পিএফটা দিব না, আমরা এখানে যেভাবে আছে ইকুয়েশন সেভাবেই দিব। বাট আমরা এখানে মনে মনে বুঝবো যে এখানে কিছু একটা বল আছে, তো এখানে যে বলটা আছে আমি সেটাকে সিউডো ফোর্স হিসেবে লিখলাম এবং এটাকে আমি একটু হলুদ কালার করে দিলাম। তার মানে আমাদের এখানে এটা না দিলেও চলবে, বাট আমরা জানি যে হ্যাঁ এখানে একটা এক্সট্রা বল কাজ করে, সেটা হচ্ছে ছন্দবল। তাহলে ছন্দবলটা তুমি দেখতে পাচ্ছ তখনই কাজ করবে যখন আমাদের কোনো একটা রেফারেন্স ফ্রেম ত্বরণযুক্ত হবে, বা বলা যায় ওই রেফারেন্স ফ্রেমটা অজোড় রেফারেন্স ফ্রেম বা বলা যায় নন ইনিশিয়াল ফ্রেম হবে। তাহলে লিপটা যখন স্থির ছিল তখন কিন্তু আমাদের এই মানুষটার জন্য কি হতো, T=mg কাজ করতো। কিন্তু লিপটা যখন একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণে উপরে ওঠা শুরু করেছে তখন এই মানুষটার উপরে এই এক্সট্রা একটা ফোর্স এসেছে, যেটা হচ্ছে আমাদের ওই মানুষটার ওজন বলের দিকে। তাহলে এই এক্সট্রা ফোর্সটা হচ্ছে কি আমাদের সিওডো ফোর্স বা ছন্দবল, এবং এটা তখনই কাজ করবে যখন কোনো একটা ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে ত্বরণ জিনিসটা চলে আসবে। এখন নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে আমি যদি নিউটনের সূত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে ছন্দবলের একটা মান জানতে হবে বা একটা ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে সেই ইকুয়েশনটা একটু লিখে ফেলি। যখন কোনো একটা প্রসঙ্গ কাঠামো ত্বরণযুক্ত হবে বা যখন কোনো একটা প্রসঙ্গ কাঠামো জড় থেকে শুরু করে অজড়তে কনভার্ট হবে তখন আমাদের ওর মধ্যে যে সিউডো ফোর্স থাকবে যেটাকে আমরা F(P) লিখতে পারি। তাহলে F(P) এর যে মানটা হবে এটা হচ্ছে আমাদের ছন্দবলের মান, এবং এই মানটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথমে মাইনাস দিব, তারপরে ওই বস্তুটার ভর দিব এবং ওই বস্তুটার যে পরিমাণ ত্বরণ নিয়ে কাজ করছে ওই প্রসঙ্গ কাঠামোতে ওই ত্বরণ মানটা লিখে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে ছন্দবলের মান। তো এই ছন্দবলের মানের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট ত্বরণ আমি ইউজ করেছি, তাই না? এবং এখানে একটা নেগেটিভ সাইন ইউজ করেছি। নেগেটিভ সাইন আসলে আমাকে সেটাই নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের ওই প্রসঙ্গ কাঠামোটা যে দিক বরাবর গতিশীল তার বিপরীত দিকটাকে নির্দেশ করে নেগেটিভ সাইনটা, আর আমাদের ওই প্রসঙ্গ কাঠামোটা যে ত্বরণে গতিশীল সে ত্বরণ হিসেবে আমাদের এখানে এটাকে কাজ করানো হয়। তার মানে আমি বলতে পারি কোনো একটা প্রসঙ্গ কাঠামো তার মধ্যে যদি ত্বরণ কাজ করে তাহলে ত্বরণের দিক যেদিকে কাজ করবে আমাদের এখানে সিউডো ফোর্স বা ছন্দবলটা তার বিপরীতে কাজ করবে। তুমি স্পষ্ট আমাদের এই এক্সাম্পলে দেখতে পাচ্ছ আমাদের এখানে ত্বরণটা কিন্তু ঠিক উপরের দিকে কাজ করছিল, এবং আমাদের এখানে যে অবজারভার বসেছিল দ্যাট মিনস যে পার্সনটা পি ভেতরে বসেছিল সে কিন্তু তার শরীরে অনুভব করা যেই এক্সট্রা একটা ফোর্স বা একটা বল যে অনুভব করছিল সেটা কিন্তু নিচের দিকে অনুভব করছিল। এবং তুমিও জানো যে তুমি একটা লিফটে যখন উঠো তখন লিফট যদি তোমাকে উপরের দিকে টান দেয় এই পরিমাণ ত্বরণে তুমি কিন্তু নিচের দিকে একটা ওজন বল অনুভব করো এক্সট্রা, যেটা হচ্ছে আমাদের ছন্দবল। তার মানে তুমি দেখতে পাচ্ছ ছন্দবলটা অবশ্যই কি নেগেটিভ দিক বা ঋণাত্মক দিকে কাজ করে, যেদিকে আমাদের ওই লিফটের ত্বরণ কাজ করে তার বিপরীত দিক অনুসারে। এই জন্য আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে থাকি। তাহলে সবসময় মনে রাখবে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর ত্বরণ যেদিকে কাজ করে ঠিক তার বিপরীত দিকে আমাদের ছন্দবল কাজ করে বা সিউডো ফোর্স কাজ করে। তাহলে আমি এটাও ক্লিয়ার যে আমাদের এখানে এফ নিট যেদিকে কাজ করে, দেখো এফ নিট কিন্তু আমাদের এখানে লব্ধি বল সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি উপরের দিকে কাজ করছে, কেননা লিফটটা এখন উপরে উঠছে। তার মানে এই নিট বলের বিপরীত দিকে আমাদের এফপি বা ছন্দবল কাজ করে। তাই যদি হয় তাহলে আমি এখান থেকে একটা সুন্দর ইকুয়েশন লিখতে পারি বা সম্পর্ক লিখতে পারি। যদি আমাদের এফপি হয় সিউডো ফোর্স বা ছন্দবল এবং এটাকে আমি যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে ওর মানটা কী হবে, মান না, এটা সরাসরি যদি আমি ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে এর ভেক্টরটা হবে হচ্ছে আমাদের নেগেটিভ ভেক্টর অফ নিট বল। তাহলে নিট বল যেদিকে কাজ করে তার বিপরীতে আমাদের ছন্দবল কাজ করে এবং তার মান হয় সমান। তাহলে আমি যদি মান হিসেবে লিখি তাহলে আমি বলতে পারবো আমরা এখানে যেই সিউডো ফোর্স পাচ্ছি তার মান যা, নিট বলের মানও কি তা, বাট তাদের দিক হচ্ছে একে অপরের বিপরীতমুখী। তাহলে আমাদের এখানে মান কিন্তু সমান, বাট দিক হচ্ছে কি বিপরীত দিকে। এই জন্য আমি বলতে পারি আমাদের এখানে এই কন্ডিশনটা কাজ করে। তাহলে এফ পি ইজ ইকুয়াল টু এফ নিট, এটা যেমন সত্য, এফ পি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এফ নিট ভেক্টর, এটাও কি সেরকমভাবে শর্ত। তারপর আমি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এখানে একটা গাড়ি সুন্দরভাবে সামনে যাত্রা করছে এবং এই গাড়িটার দিকে তাকিয়ে রয়েছে একজন মানুষ এবং তিনি হচ্ছেন একজন অবজারভার বা পর্যবেক্ষক। তো এই পর্যবেক্ষক বা অবজারভার তিনি যেটা করছেন সেটা হচ্ছে গাড়িটার দিকে তাকিয়ে আছেন এবং এই মানুষটার জন্য ত্বরণের মান সম্পূর্ণভাবে শূন্য। তার মানে মানুষটা যেহেতু ত্বরণ শূন্য তার মানে এই মানুষটা টোটালি একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা একটা জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আছে। এবং গাড়িটা যখন চলছে সামনে মানুষটা দেখতে পাচ্ছে যে গাড়ির মধ্যে একটা বল প্রয়োগ করা হয়েছে এবং সেটা হচ্ছে ইঞ্জিন থেকে পাওয়া বল, এবং এই বলটা সামনের দিকে কাজ করে যার মানটা হচ্ছে এফ পরিমাণ। এবং এই বলটা যখন কাজ করবে গাড়ির উপর তখন অবশ্যই গাড়িটা সামনের দিকে একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে চলবে। আমি ধরলাম ত্বরণটা হচ্ছে এ। তার মানে যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট ত্বরণে চলা শুরু করে তখন এই টোটাল বস্তুটা একটা অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করে। দ্যাট মিনস এখানে গাড়িটা হচ্ছে একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এখন এখানে
আমরা অবজারভারের দিকে যদি তাকাই তাহলে অবজারভার যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গাড়ির উপর একটা নির্দিষ্ট বল যেহেতু অ্যাপ্লাই হয়েছে, তার মানে এই বলের জন্য অবশ্যই গাড়িটা একটা নির্দিষ্ট ত্বরণপ্রাপ্ত হবে। তার মানে এখানে কোনো ভেজাল নেই, কোনো সমস্যা নেই। তাহলে অবজারভারের জন্য আমাদের এখানে হিসাবটা একদমই সোজা। অবজারভার যেহেতু এখানে সম্পূর্ণভাবে একটা জড় প্রসঙ্গ কাঠামোতে দাঁড়িয়ে আছে, তার মানে সে খুব সহজে আমাদের গাড়ির জন্য একটা নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা জানো এখানে শুধুমাত্র নিউটনের সূত্র একটাই অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। তুমি ধরে নাও এখানে এমটা হচ্ছে এই টোটাল গাড়িটার ভর, তাহলে টোটাল গাড়িটার ভর হচ্ছে এম, এবং আমরা এই এম হিসেবে গাড়ির ভরকে ধরতে পারি। তাহলে দেখো তো আমরা এখানে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করেছি, কী জন্য অ্যাপ্লাই করতে পেরেছি? কারণ আমাদের এখানে অবজারভারটা সম্পূর্ণভাবে একটা জড় প্রসঙ্গ কাঠামোতে রয়েছে, সেজন্য আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। তাই যদি হয় তাহলে আমাদের এখানে কোনো কনফিউশন নেই, কোনো সমস্যা নেই, আমরা সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিট করলাম এবং আমাদের নিউটনের সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম একদম স্থিরভাবে দাঁড়িয়ে থাকে কোনো একটা মানুষের সাপেক্ষে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। যদি আমি তোমাকে সেকেন্ড কেস দেখাই, ধরো আমাদের এখানে একই রকমভাবে অবজারভারও দাঁড়িয়ে আছে, আবার গাড়িটা হচ্ছে যাচ্ছে নির্দিষ্ট ত্বরণে। কিন্তু আমি যদি এখন এই কেসটা সম্পূর্ণ উল্টে ফেলি, আমি যদি বলি যে গাড়ির ভেতরে কোনো একজন মানুষ বসে আছে, এই হচ্ছে সে মানুষটার মাথা, ওই মানুষটা যদি নিজের জন্য আমাদের এখানে একটা নিউটনের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করতে চায়, তাহলে সেটা কেমন হবে? সেটা কিন্তু আসলে ঠিক হবে না। কেন? কারণ এই মানুষটা অলরেডি একটা নির্দিষ্ট ত্বরণে সামনে যাচ্ছে, তার মানে ওই মানুষটা অলরেডি একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে বসে আছে বা একটা অজড় প্রসঙ্গ কাঠামোতে বসে আছে। এখন ওই মানুষটা যদি আমাদের এই অবজারভারের দিকে তাকায়, তাহলে সে কিন্তু একটা ভিন্ন জিনিস দেখতে পাবে। কীরকম জিনিস দেখতে পাবে আমি একটু বলি। এই মানুষটা যখন অবজারভারের দিকে তাকাবে বা এই চশমা পরা লোকটার দিকে যখন তাকাবে, তখন সে দেখবে যে এই চশমা পরা মানুষটা আসলে পেছনের দিকে একটা নির্দিষ্ট ত্বরণে চলে যাচ্ছে। কী পরিমাণ ত্বরণে চলে যাচ্ছে? এই পরিমাণ ত্বরণে চলে যাচ্ছে। এর মেইন কারণটা হচ্ছে কি? কারণ সে যে আসলে সামনের দিকে এই পরিমাণ ত্বরণে যাচ্ছে, এটা কিন্তু সে বুঝতে পারছে না। সে মনে করছে কি যে রাস্তায় যে লোকটা দাঁড়িয়েছিল, দ্যাট মিনস একটা জড় প্রসঙ্গ কাঠামোতে যে লোকটা দাঁড়িয়েছিল, সে আসলে পেছনের দিকে এই পরিমাণ ত্বরণে যাচ্ছে। কিন্তু প্রবলেম কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে যেহেতু আমি দেখতে পাচ্ছি আমরা এই লোকটার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করিনি, তার মানে এই লোকটার জন্য কি বলের মান সম্পূর্ণভাবে শূন্য। আর বলের মান যদি সম্পূর্ণভাবে শূন্য হয়, আমি বলতে পারি আমাদের এই লোকটার জন্য কি কোনো ত্বরণ কাজ করবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে কোন জায়গাটাতে আসলে সমস্যা। যেহেতু আমরা এই অবজারভারের উপর কোনো প্রকার কোনো বল প্রয়োগ করিনি, তার মানে অবজারভারের জন্য কোনো প্রকার কোনো ত্বরণও কিন্তু এখানে কাজ করবে না। বাট স্টিল গাড়ির মধ্যে থাকা যে লোকটা আছে, সে লোকটা দেখছে কি এই মানুষটা পেছনের দিকে এ ত্বরণে যাচ্ছে, বাট তার উপর আমরা জানি যে কোনো বল প্রয়োগ করা হয়নি। তাহলে টোটাল কেসটা কি সম্পূর্ণভাবে ভিন্ন। এবং এই টোটাল কেসটা যেহেতু সম্পূর্ণভাবে ভিন্ন হয়ে গেল, তার মানে সত্যিকার অর্থে এখানে গাড়ির ভেতরে বসে থাকা যে লোকটা আছে, সে লোকটা অনুসারে আমাদের এখানে নিউটনের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে গাড়ির ভেতরে বসে থাকা লোকটা কি দেখতে পাচ্ছে? সে দেখতে পাচ্ছে আমাদের এই লোকটার উপর কোনো বল প্রয়োগ করা হয়নি। তার মানে এখানে সে যদি এফ ইজ ইকুয়াল টু এম এ এই সূত্রটা অ্যাপ্লাই করতে যায়, তাহলে সে বুঝতে পারবে যে এখানে এফের মানটা কি সম্পূর্ণভাবে শূন্য। এফের মান শূন্য, ভালো কথা। এবং আমাদের এখানে যে এমটা আছে, এমটা ধরে নাও এই মানুষটার ভর, দ্যাট মিনস বড় হাতে এম হচ্ছে এখানে এই মানুষটার ভর। তাহলে এই মানুষটার ভর হচ্ছে এম এবং ত্বরণ হচ্ছে এ, আর এটা হচ্ছে কি পেছনের দিকে কাজ করে। তাহলে এখানে যে বলটা আছে তারও কি পেছনের দিকে কাজ করার কথা, বাট আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো বলই কিন্তু কাজ করছে না। তাহলে আমি বলতে পারি এই গাড়ির ভেতরে বসে থাকা যে লোকটা, সে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করলো এখানে, এটা কিন্তু সঠিক হলো না। কেননা এক পাশেও আমি দেখতে পাচ্ছি শূন্য, আরেক পাশে আমি দেখতে পাচ্ছি এম ইন্টু এ। এমের অবশ্যই একটা ভরের মান আছে, তাই না? এমের কিন্তু একটা মান আছে। ত্বরণ যেটা, সেটার কি একটা মান আছে। তাহলে দুইটা মান যদি আমি গুণ করি, তাহলে সেটা অবশ্যই কি শূন্য সমান হবে না। তার মানে এখানে অবশ্যই বলতে পারি যে কোনো একটা অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে থেকে আমি কখনোই নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এখানে একটা ভুল কনসেপশন তৈরি হবে। তাই যদি হয় তাহলে আমাদের এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের গাড়ির ভিতরে বসে থাকা এই মানুষটার ক্ষেত্রে একটা ছন্দবল কাজ করবে। এবং ছন্দবল কোন দিকে কাজ করে? আমরা জানি অ্যাপ্লাইড ফোর্স বা প্রয়োগকৃত বলের বিপরীতে কাজ করে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি গাড়িটার সামনের দিক বরাবর একটা প্রয়োগকৃত বল কাজ করছে, যেটা হয়তো ইঞ্জিন থেকে এসেছে, এবং এই বলের ঠিক পেছনের দিকেই কিন্তু আমাদের এখানে একটা ছন্দবল কাজ করবে। এবং এই ছন্দবলটা আমরা কি দিয়েছিলাম? এফপি নাম দিয়েছিলাম। তাহলে দেখো তো আমাদের এখানে ছন্দবলের যে মানটা হবে সেটা আসলে কি হবে? তোমরা জানো যে ছন্দবল বের করার সিস্টেম হচ্ছে কি, এফপি ইজ ইকুয়াল টু একটা মাইনাস দিতে হয়, তারপর হচ্ছে তুমি যে জিনিসটার ছন্দবল বের করবে তার ভর দিতে হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল গাড়ির গাড়িটাই কিন্তু পেছনের দিকে একটা ছন্দবল অনুভব করছে। তার মানে গাড়ির ভরটা দিলাম আমি হচ্ছে এম। গাড়ির ভর বলতে এখানে গাড়ির ভরের মধ্যে অবশ্যই মানুষটার ভরও কিন্তু আছে। তার মানে ছোটো হাতের এম মানে হচ্ছে কি ওই মানুষটার ভর এবং গাড়ির ভর দুটোর মধ্যে মানে কানেকশন যুক্ত করা।
এবং এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে গাড়িটা যে ত্বরণ আগাচ্ছে সেটা। তাহলে এফপি ইজ ইকুয়াল টু মাইনাস এম এ, এটা হচ্ছে এখানে আসলে কাজ করবে। এবং একই সাথে তুমি কিন্তু জানো যে ছন্দবল এবং হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল দুজনের মানে হচ্ছে সমান, বাট তারা বিপরীতমুখী হিসেবে কাজ করে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এফপি এটার মান যা, আমাদের এখানে প্রয়োগকৃত বল গাড়ির উপর, দ্যাট মিনস এফ এর মান কি তা একই রকম, বাট তারা একে অপরের বিপরীতে কাজ করে। তাহলে তুমি কখনোই কোনো একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামোতে বসে নিউটনের গতির সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে না, বা বলা যায় গ্যালিলিও সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে তোমার ডান পক্ষ এবং বাম পক্ষ কোনোটাই কিন্তু মিলবে না। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা গাড়ি চলছে খুব সুন্দরভাবে সামনের দিকে, এবং গাড়িটা একটা নির্দিষ্ট সমবেগ নিয়ে চলছে। গাড়িটা যখন সমবেগ নিয়ে চলে তুমি জানো, তখন ওই টোটাল গাড়িটা একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করে বা জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করে। এবং আমি দেখতে পাচ্ছি গাড়ির ভিতরে একজন অবজারভার বসে আছেন, এবং এই অবজারভারটা হচ্ছে একজন পার্সন, দ্যাট মিনস পি। আর আমরা গাড়ির উপরের দিক থেকে একটা সুতার মাধ্যমে একটা বস্তুকে ঝুলিয়ে রেখেছি, এবং যখন আমরা গাড়িটাকে সমবেগে চালাবো অথবা আমি যখন গাড়িটার বেগ শূন্য করে দিব, তখনও কিন্তু আমাদের এখানে এই ঝুলন্ত বস্তুটা সরাসরি উলম্ব বরাবর কাজ করবে, বা বলা যায় একদম অভিলম্ব বরাবর কাজ করবে, দ্যাট মিনস ভার্টিক্যালি কাজ করবে। এবং আমরা যদি দ্বিতীয় একটা কেস দেখি, ধরো হঠাৎ করে আমি গাড়ির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বল অ্যাপ্লাই করলাম, যার জন্য গাড়িটার ত্বরণ তৈরি হলো। যখন এই গাড়ির মধ্যে একটা নির্দিষ্ট ত্বরণ কাজ করবে, ওই ত্বরণের জন্য আমাদের এখানে ঝুলে থাকা যে বস্তুটা আছে সেটা পেছনের দিকে চলে যাবে। এবং তোমরা জানো এটা কেন হয়, এবং এটা হয় হচ্ছে একমাত্র গতি জড়তার জন্য। যেহেতু সমবেগে গাড়িটা চলার সময় আমাদের এখানে একটা গতি জড়তা তৈরি হয়েছিল, এবং গাড়িটা যদি স্থির থাকতো সেখানেও কি একটা স্থিতি জড়তা তৈরি হতো। বাট যখন আমি ত্বরণ অ্যাপ্লাই করেছি বা সামনের দিকে আমি গাড়িটাকে একটা বল দিয়েছি, দ্যাট মিনস তুমি গাড়ির ইঞ্জিনের মাধ্যমে গাড়িটাকে একটা বল প্রয়োগ করেছো, সামনের দিকে পরিমাণ বল, সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের বস্তুটা অবশ্যই পেছনের দিকে চলে যাবে। এখন এখানে কথা হচ্ছে, আমি যদি গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে আমার জন্য নিউটনের গতির দ্বিতীয় সূত্র কেমন হবে, এবং আমি যদি গাড়ির ভেতরে থাকি, দ্যাট মিনস পার্সনটা যদি তাকায় গাড়ির দিকে, তাহলে তার জন্য সূত্রটা আসলে কেমন হবে সেটা আমরা এখন বের করব। তাহলে চলো আমরা এখন দুইটা কনসেপ্ট দেখি। তো ধরো বাইরে আমাদের একজন মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে বাইরে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কি সম্পূর্ণভাবে স্থির, আর স্থির জায়গায় আমরা জানি কি কাজ করে, অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামো কাজ করে। তাহলে বাইরে যে মানুষটা আছে সে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে গাড়ির ভেতরে যে মানুষটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ অজড় প্রসঙ্গ কাঠামোতে আছে। তার মানে আমি বলতে পারি এটা যদি হয় আমাদের প্রথম কেস, দ্যাট মিনস এ কেস, আর এটা যদি আমাদের হয় ধরো বি নামক কেস, তাহলে এ নামক কেসের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমাদের এই দুজন পার্সন, ধরো এটা হচ্ছে পার্সন 1 আর এটা হচ্ছে পার্সন 2, এরা দুজন আসলে একে অপরের সাপেক্ষে সম্পূর্ণভাবে একটা কি বলবো জড় প্রসঙ্গ কাঠামোতে কাজ করবে, যদি আমাদের এখানে গাড়ির বেগটা শূন্য থাকে। আর আমি যদি এখানে বলি এটা পার্সন 1, এটা হচ্ছে পার্সন 2, যেহেতু এখানে একটা ত্বরণ কাজ করছে, তাহলে আমি বলতে পারি P1 যে মানুষটা তিনি হচ্ছেন একজন জড় প্রসঙ্গ কাঠামোর মানুষ, এবং P2 যিনি তিনি এখন হয়ে গেছেন একটা অজড় প্রসঙ্গ কাঠামোর মানুষ। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা এখন বি নামক কেসের জন্য দুইভাবে নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করি। তো আমি প্রথমে যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে P1 পার্সনের জন্য, যে মানুষটা দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাটাতে, দ্যাট মিনস একটা জড় প্রসঙ্গ কাঠামোতে দাঁড়িয়ে আছে রাস্তার উপর স্থিরভাবে। তার মানে P1 ভরের না P1 ভর না, আসলে P1 যে পার্সনটা আছে তার জন্য আমাদের এখানে ত্বরণ মানটা সম্পূর্ণভাবে শূন্য, এটা মনে রাখতে হবে। এবং এখানেও দেখতে পাচ্ছি আমাদের P1 যে মানুষটা আছে তার ত্বরণ মানটা কি সম্পূর্ণ শূন্য। কিন্তু আমরা যে ক্যালকুলেশনটা করব এটা শুধুমাত্র করব হচ্ছে বি নামক যেই অবস্থাটা দেখতে পাচ্ছি সেই অবস্থার জন্য, দ্যাট মিনস একটা গাড়ি নির্দিষ্ট একটা ত্বরণ নিয়ে সামনে আগাচ্ছে, এবং এই ত্বরণের জন্য গাড়ির মধ্যে কিন্তু একটা সিউডো ফোর্স বা ছন্দবল কাজ করবে। তো আমি শুধুমাত্র বি নামক এই অবস্থার জন্য হিসাবটা করব। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এম ভরের বস্তুটাকে ছোট্ট করে এখানে আঁকি, দ্যাট মিনস একটা পয়েন্ট হিসেবে আঁকবো। এটা হচ্ছে আমাদের এখানে এম ভরের বস্তু। তো দেখো তো এম ভরের বস্তুর উপর কী কী বল কাজ করে। নিচ বরাবর আমাদের এখানে অবশ্যই একটা বল কাজ করবে, সেটা হচ্ছে ওজন বল, যার মান হচ্ছে m×g। এবং আমাদের যেহেতু বস্তুটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঝুলে আছে, তার মানে আমাদের এখানে যে উপরের দড়িটা আছে দড়ির বলটা এই বরাবর কাজ করবে, দ্যাট মিনস দড়িটা তাকে উপরের দিকে এরকম একটা টান বলে কাজ করাবে। এবং দড়ির যে বলটা দেখতে পাচ্ছি সেটা যেহেতু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঝুলে আছে, এবং আমি ওই অ্যাঙ্গেল অনুসারে বলতে পারি আমাদের এখানে দড়ির টান বলের দুইটা উপাংশ কাজ করে। তাহলে একটু দেখো, আমাদের এখানে এই বরাবর কিন্তু দড়িটা ঝুলে আছে একটা নির্দিষ্ট কোণে, সেটা হচ্ছে থিটা পরিমাণ কোণ। তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টি পরিমাণ বলের দুইটা উপাংশ কাজ করবে, একটা কাজ করবে হচ্ছে আমাদের ঠিক এই বরাবর, এবং আরেকটা কাজ করবে আমাদের ঠিক উপরের দিক বরাবর।
তাহলে উপরের দিক বরাবর যদি তুমি দেখো তাহলে দেখতে পাচ্ছ আমাদের থিতা কোণটা এখানে যেভাবে কাজ করে ঠিক একই পরিমাণ থিতা কোণ কিন্তু এই জায়গাটাতেও কাজ করবে। দ্যাট মিনস এরা হচ্ছে কি একে অপরের সাপেক্ষে একান্তর কোণ। তাই যদি হয় তাহলে আমাদের উপরের দিক বরাবর কাজ করবে টি কস থিতা, তাহলে টান বলের এই উপাংশটা, আর ঠিক পাশে কাজ করবে আমাদের এখানে টি সাইন থিতা। যেহেতু দুটো উপাংশ একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে, এই জন্য একটা কস থিতা হলে আরেকটা সাইন থিতা হয়। তো এখন আমাদের বাইরে থাকা যে অবজারভারটা আছে, দ্যাট মিনস P1 পার্সন যিনি আছেন, উনি দেখবেন যে এই হচ্ছে আমাদের এখানে M1 মানে এম ভরের বস্তুর টোটাল অবস্থা। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এমজি যেদিকে কাজ করে তার বিপরীত দিকে কিন্তু টি কস থিতা কাজ করে, বাট দুটোর মান সমান। তো এই দুটো জিনিসের মান যে সমান, এটা কিন্তু বাইরে থাকা অবজারভার দেখছেন। একই সাথে তিনি আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আমাদের এখানে দড়ির একটা টানের উপাংশ হচ্ছে টি সাইন থিতা, এবং এই টি সাইন থিতাটা একদম সামনের দিকে কাজ করে। তার মানে এই টি সাইন থিতাটা হচ্ছে এমন একটা বল যে বলের জন্য আমাদের এখানে এম ভরের বস্তুটা আসলে সামনের দিকে এই পরিমাণ ত্বরণ নিয়ে আগাতে পারে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই বস্তুটা যেহেতু সামনের দিকে আগাচ্ছে এফ পরিমাণ বল নিয়ে, এবং এই এফ পরিমাণ বলের মানটা কী ছিল, আসলে এম এ ছিল, তাই না? তোমরা তো একটু আগে দেখেছো যে এফের মানে কী ছিল, আমাদের বস্তুর ভর গুণন ত্বরণ ছিল। তাহলে বস্তুর ভর গুণন ত্বরণ এই জিনিসটা বা এই বলটা যে উৎপত্তি করেছে মানে হয়েছে, এটা উৎপত্তি হওয়ার মেইন রিজনটা হচ্ছে এখন টি সাইন থিতা। তাহলে দড়ির টানার একটা উপাংশ টি সাইন থিতা কাজ করে বলেই আমাদের এখানে আমরা বাইরে থেকে দেখতে পাই বস্তুটা এ ত্বরণের সামনে যাচ্ছে। সুতরাং আমাদের বাইরে থাকা অবজারভার এটাও বলবেন যে যেহেতু আমাদের এখানে এম ভরের বস্তুটা সামনের দিকে এ ত্বরণে আগাচ্ছে, তার মানে আমাদের সামনের দিকে একটা বল কাজ করবে এম এ পরিমাণ বল, এবং এই এম এ পরিমাণ বলটা শুধুমাত্র কাজ করবে আমাদের দড়ির টানের একটা উপাংশ, দ্যাট মিনস টি সাইন থিতার জন্য। কেননা টি সাইন থিতা যেদিকে কাজ করে আমাদের এখানে এ ত্বরণটা কি সেম দিকে কাজ করে। তো এতটুকু কন্ডিশন হচ্ছে আমাদের এখানে বাইরে থাকা কোনো একটা অবজারভারের জন্য। এখন আমি যদি ভেতরে থাকা অবজারভারের কথা বলি তখন কি ঘটবে দেখো, আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে P2, বা যে অবজারভারটা সরাসরি গাড়ির ভিতরে বসে আছে তার দৃষ্টি আসলে সে কী দেখবে, সে যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের এম ভরের বস্তুটা পেছনে চলে যাবে, এবং এই পেছনে চলে যাবে একটা নির্দিষ্ট ফোর্সের জন্য বা বলের জন্য, এবং এটা হচ্ছে আমাদের সেই সিউডো ফোর্স বা এফপি। তাহলে ভেতরে থাকা P2 যে বস্তুটা আছে, বস্তুটা না যে ব্যক্তিটা আছে, সে আসলে দেখবে যে এম ভরের বস্তুটাকে পেছনে নিয়ে যাওয়ার জন্য দায়ী আসলে টি সাইন থিতা না, এটা হচ্ছে আমাদের একটা ছন্দবল এটার জন্য দায়ী। তাই যদি হয় তাহলে আমরা এখানে ভেতরে থাকা মানুষটার সাপেক্ষে একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলি এম ভরের বস্তুটার জন্য। তাহলে নিচে কী কাজ করবে, অবশ্যই বস্তুর ওজন বল কাজ করবে, যেটাকে আমরা এমজি বলতে পারি। এবং ঠিক এভাবে কৌণিক দিক বরাবর একটা নির্দিষ্ট টান বল কাজ করবে, যেটাকে আমরা কি বলতে পারি, টি বলতে পারি, যেহেতু টি হচ্ছে কি দড়ির টান। এবং এই টি বলের আমরা কিন্তু দুইটা উপাংশ দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে কি টি কস থিতা, একটা হচ্ছে টি সাইন থিতা। তো স্পষ্ট বুঝতে পারছি আমাদের এই বরাবর কাজ করবে হচ্ছে টি সাইন থিতা, যেটা আমি আগে লিখেছিলাম একটু আগে, এবং উপরের দিক বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে টি কস থিতা। তাহলে এই বরাবর কাজ করছে আমাদের এখানে টি কস থিতা। এই যদি হয় আমাদের এখন অবস্থা, তাহলে ভেতরে থাকা P2 পার্সন যিনি, উনি দেখবেন যে আমাদের এম ভরের বস্তুটার উপর পেছনের দিকেও একটা ছন্দবল কাজ করে, বা বলা যায় পেছনের দিকেও একটা সিউডো ফোর্স কাজ করে। এবং এই পেছনের দিকে থাকা যে সিউডো ফোর্সটা কাজ করে সেটা এভাবে আমাদের দেখানো যায়, এবং এর মানটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র এফপি। এবং এফপি যেটা, সেটাও কিন্তু আমাদের কার মানের সমান, অবশ্যই আমাদের অ্যাপ্লাই করা ফোর্স বা এফ এর মানের সমান। তাহলে আমি বলতে পারি না আমাদের এখানে এফপি যেটা, সেটা হচ্ছে কি টি সাইন থিতার সমান। তাহলে আমি লিখতে পারি আমাদের ছন্দবল যেটা, সেটাই হচ্ছে কার সমান, টি সাইন থিতার সমান, এবং টি সাইন থিতার বিপরীতে এটা কাজ করে। তার মানে ছন্দবল যেদিকে কাজ করে আমাদের এখানে দড়ির টানটাকে তার বিপরীতে কাজ করে, বা বলা যায় দড়ির টানের যে উপাংশটা আছে টি সাইন থিতা তার বিপরীতে কাজ করে। এখন এফপি এর মান কত? তোমরা জানো কোনো একটা ছন্দবলের মান কিন্তু হয় প্রয়োগকৃত বলের সমান। দ্যাট মিনস এখানে এফপির মানও কী হবে, অবশ্যই এম ইন্টু এ হবে। তাহলে এখানে এম ইন্টু এ ইজ ইকুয়াল টু টি সাইন থিতা হিসেবে কাজ করবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখানে অনুভূমিক বরাবর যে বলের কানেকশনটা আছে সেটা। তারপরে যে বাকি ঘটনা সেটা আগের মতোই কাজ করবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এমজি যেদিকে কাজ করে তার বিপরীত দিকে কিন্তু টি কস থিতা কাজ করে, বাট দুটোর মান সমান। তাহলে এখানে আমাদের যে কনফিউশনটা লাগে সেটা হচ্ছে কেন এই দুটো ইকুয়েশন সেম। আমি একটু হাইলাইটার দিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছ এম এ ইজ ইকুয়াল টু টি সাইন থিতা, এখানে এটার মান যা। আবার এখানেও কিন্তু দেখতে পাচ্ছ এম এ ইজ ইকুয়াল টু টি সাইন থিতা, এটাও কি তা,
একই রকম ইকুয়েশন। তো এটার মূল বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন বাইরের মানুষটাকে নিয়ে কথা বলবো, দ্যাট মিনস আমরা যখন বাইরে থাকে এই P1 নিয়ে কথা বলবো, উনি শুধুমাত্র দেখবেন কি যে বস্তুটা সামনে আগাচ্ছে এম এ পরিমাণ বল নিয়ে, এবং এই বলটার উৎস হচ্ছে শুধুমাত্র টি সাইন থিটা। তার মানে P1 জন্য বা বাইরে থাকা পার্সনের জন্য টি সাইন থিটা হচ্ছে আমাদের দড়ির এমন একটা টানের উপাংশ যার জন্য বস্তুটা সামনের দিকে এ ত্বরণে আগায়। এই জন্য যেহেতু সামনের দিকে এ ত্বরণে আগালে তার উপর এফ বল কাজ করে, যেটা মান হচ্ছে এম এ। তার মানে এম এ যার জন্য তৈরি সেটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা হচ্ছে আমাদের এখানে এম এ পরিমাণ বল তৈরি করার জন্য দায়ী। এই জন্য তুমি দেখতে পাও এম এ যেদিকে কাজ করে আমাদের টি সাইন থিটাও কি একদম সেদিকে কাজ করে, এবং এটা দেখবে হচ্ছে বাইরে দাঁড়ানো থাকা কোনো একজন অবজারভার, এবং এই P1 অবজারভারটা কিন্তু সম্পূর্ণভাবে একটা জড় প্রসঙ্গ কাঠামোতে দাঁড়িয়ে আছে, যার জন্য ত্বরণ কি শূন্য। কিন্তু আমি যদি P2 অবজারভারের দিকে তাকাই, উনি একদম গাড়ির ভেতরে আছেন এবং উনি আসলে পেছনের দিকে বলটা অনুভব করবেন। দ্যাট মিনস গাড়িটা যখন এই ত্বরণের সামনে যাবে তখন এই মানুষটাও কিন্তু পেছনের দিকে একটা ছন্দবল বা সিউডোফোর্স অনুভব করবে, এবং এই মানুষটাও কিন্তু হেলে যাবে। তার মানে উনি আসলে এই ছন্দবলটাকে অনুভব করতে পারছেন, এবং উনি এজন্য বলেছেন যে এম ভরের বস্তুটা পেছনের দিকে হেলে গেছে জাস্ট বিকজ অফ সিউডোফোর্স। তো যখন তিনি দেখবেন যে একটা ছন্দবল পেছনে কাজ করে, তার মানে ছন্দবলটা হচ্ছে কি এফপি। তার মানে এফপিটা অবশ্যই কি কোন দিকে কাজ করবে, আমাদের দড়ির টানের এক্স অক্ষ বরাবর উপাংশের বিপরীতে কাজ করবে। সেজন্য আমি এখানে বলতে পারি এফপি এর মান যা, টি সাইন থিটা মান কি তা। এবং একই সাথে আমাদের এখানে এফপির মান যেটা, সেটাও কি আমাদের অ্যাপ্লাই করা ফোর্সের মানের সমান। তার মানে এফপি এর মানটা আমি এখানে কি বসিয়েছি, এম এ বসিয়েছি, এবং সেটাই কাজ সমান করে দিয়েছি, টি সাইন থিটা সমান করে দিয়েছি। তার মানে একজন হচ্ছে ভিতরে বসে আছে, একজন হচ্ছে বাইরে বসে আছে, এদের দুজনের সাপেক্ষে কিন্তু আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম যেটা, সেগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং আমাদের হিসাবটা কিন্তু অনেকটা সেম হিসাব। তাহলে এই দুটো হিসাব তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এখন তুমি এখান থেকে চাইলে কিন্তু থিটার মানটা বের করতে পারো। তার মানে থিটা হচ্ছে এমন একটা কোণ যে পরিমাণ কোণটা তৈরি হয়েছে আমাদের এখানে সিউডো ফোর্স বা ছন্দবলের জন্য। কীভাবে বের করবে, জাস্ট দুইটা সমীকরণকে ভাগ করে দাও। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ভাগটা যদি একটু ছোট্ট করে এখানে করি, যেহেতু দুটো সমীকরণ সেম, মানে দুটো কেসের জন্য কিন্তু সেম আমরা সমীকরণ পেয়েছি, তাহলে তুমি এটাকে ধরে নাও হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে ধরে নাও 2 নং সমীকরণ। তো আমি যদি এখানে 2 নংটাকে 1 নং দিয়ে ভাগ করি তাহলে কিন্তু একটা ট্যান থিটা আসে। খেয়াল করে দেখো, টি সাইন থিটা বাই টি কস থিটা কাটাকাটি করলে আমাদের একটা জায়গায় আসে কি, ট্যান থিটা আসে। তাহলে ট্যান থিটা যদি আসে, এটা আমাদের এক পাশে থাকবে, আর অপর পাশে দেখতে পাচ্ছি আমি যদি এম একে এম জি দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো এ ডিভাইডেড বাই জি। দ্যাট মিনস এম এম কাটা যাবে। তো আলটিমেটলি আমি যদি থিটার মানটা এখান থেকে বের করি তাহলে আমি থিটার মানটা কত পাবো, এটা মানে অবশ্যই হবে 10 ইনভার্স আমাদের এখানে ত্বরণ ডিভাইডেড বাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে যে পরিমাণ ত্বরণ নিয়ে আমাদের এখানে কোনো একটা গাড়ি চলবে, এবং আমি যদি ওই ত্বরণটাকে অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ করি, তারপর যদি আমি ট্যান ইনভার্স করি, তবেই আমরা এখানে ইনক্লাইনেশন যে অ্যাঙ্গেলটা আছে সেটা পাবো। দ্যাট মিনস কতটুকু পরিমাণ কোণ তৈরি হয়েছে ছন্দবলের জন্য, সেই পরিমাণ কোণটা আমরা পেয়ে যাব। এবার তুমি মনে করো যে আমাদের এই গাড়িটাকে আমরা আর এরকম সমতল কোনো একটা রাস্তায় চালালাম না, আমরা এই গাড়িটাকে ধরে কোনো একটা হেলানো তলের উপর চালালাম। তখন আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ থিটা পরিমাণ কোণ, ওর মানটা কী হবে। তো চলো আমরা সেটা বের করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা হেলানো তলের উপর গাড়িটাকে রেখেছি, এবং এই হেলানো তলটা হচ্ছে ভূমির সাপেক্ষে অল্প পরিমাণ কোণ করে রয়েছে, এবং গাড়িটাকে আমরা কি করলাম, রাখার পর এই পরিমাণ ত্বরণ দিলাম, এবং এই ত্বরণটা পেয়ে গাড়িটা আমাদের উপরের দিকে ওঠা শুরু করলো। তো যেদিকে আমরা ত্বরণ অ্যাপ্লাই করি সেদিকে অবশ্যই বলও অ্যাপ্লাই করা হয়। দ্যাট মিনস বল যেদিকে অ্যাপ্লাই করবো সেখানে ত্বরণ থাকবে, তাই এই পরিমাণ বলটা অবশ্যই এই বরাবর আমাদের গাড়িটাকে টেনে এখন উপরে নিয়ে যাবে। তো গাড়িটাকে যখন টানা হবে একদম শুরুতে বা একদম পূর্ব অবস্থাতে, যখন আমরা গাড়িটাকে টানিনি তখন কিন্তু আমাদের পেন্ডুলামটা ছিল এরকম এই অবস্থানে। বাট এখন যেহেতু আমরা একটা বল প্রয়োগ করেছি, তার মানে গাড়ির ভেতরে থাকা এমভরের বস্তুটা একটা ছন্দবল পাবে বা সিউডো ফোর্স পাবে, যার জন্য আমাদের এখানে এই বিন্দু থেকে শুরু করে এই বি বিন্দুতে আমাদের পেন্ডুলামের অবস্থানটা চলে যাবে। তাহলে এমভরের যে বস্তুটা আছে ঝুলে আছে সেটা এখন বি বিন্দুতে অবস্থান করছে। তাই যদি হয়ে থাকে তাহলে এম ভরের বস্তুর উপর এখন অনেকগুলো বল কাজ করবে। একদম নিচের দিক বরাবর আমাদের একটা বল কাজ করবে, এবং এই বলটার নাম হচ্ছে কি, ওজন বল। তাহলে ওজন বলটার কাজ হচ্ছে কি, এমজি, সেটা হচ্ছে নিচের দিকে কাজ করা। এবং যেহেতু আমাদের এখানে এম ভরের বস্তুটা একটা দড়ির মাধ্যমে যুক্ত আছে, তার মানে দড়িটা কি করবে, উপরের দিকে একটা এক্সট্রা বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে টান বল। তাহলে এই টান বলটা এখানে টি এভাবে কাজ করবে। একই সাথে তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটার জন্য কিন্তু আলাদা একটা কি কাজ করে, অবশ্যই ভর কাজ করে। কিন্তু আমরা এখানে গাড়ির ভরটাকে কনসিডার করব না, আমরা এখানে এই বস্তুর ভরটাকে জাস্ট কনসিডার করব ওজন হিসেবে। তো যেহেতু আমাদের এম ভরের বস্তুটা এভাবে নিচের দিকে একটা ওজন বল তৈরি করছে, তার মানে এই ওজন বলের অবশ্যই দুইটা উপাংশ থাকবে। একটা কাজ করবে এই বরাবর,
দ্যাট মিনস আমি যদি এটাকে একটু সুন্দরভাবে আঁকি, ধরো একদম সে কাজ করবে এই দিক বরাবর, এবং আরেকটা ওজন বলের উপাংশ কাজ করবে ঠিক এই দিক বরাবর, যেটা তোমরা অলরেডি জানো। এবং আনত তলের যে কোণটা সেটা কিন্তু এক ধরনের কোণ, আর এখানে বস্তুটা বা পেন্ডুলামটা যে থিতা কোণে চলে গেছে পেছনের দিকে এই পরিমাণ ত্বরণের জন্য, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা কোণ। তার মানে তুমি এখানে থিতা পরিমাণ কোণের সাথে কিন্তু আলফা পরিমাণ কোণটাকে মেলাতে পারবে না। কিন্তু আমাদের এখানে এমজি আর এইজিটা, এদের মাঝখানে কিন্তু আলফা কোণ কাজ করে। তার মানে এই যে এমজি এবং এমজির একটা উপাংশের মাঝখানে যদি আলফা কোণ কাজ করে, তাহলে আমি বলতে পারি এটা হবে আমাদের এমজি কস আলফা, এবং ওই পাশে ওই উপাংশটা হবে ওজনের এমজি সাইন আলফা। তার মানে আমরা এম ভরের বস্তুর ওজনের দুইটা উপাংশ এখানে পেয়ে গেলাম, একটা হচ্ছে এমজি কস আলফা, একটা হচ্ছে এমজি সাইন আলফা। এছাড়া তুমি দেখতে পাচ্ছ যেহেতু সামনের দিকে আমাদের এই পরিমাণ ত্বরণ কাজ করে এই বস্তুটার জন্য, তার মানে পেছনের দিকে অবশ্যই আমাদের এখানে একটা ছন্দবল কাজ করবে। দ্যাট মিনস আমি এখানে যেই ক্যালকুলেশনটা করছি সেটা করছি হচ্ছে গাড়ির ভেতরে বসে থাকা কোনো একটা মানুষের সাপেক্ষে করছি। তার মানে গাড়ির ভেতরে যদি কোনো একটা মানুষ বসে থাকে, সে কি মনে করবে? সে মনে করবে আমাকে পেছনের দিকে একটা ছন্দবল দেওয়া হচ্ছে, এবং এই ছন্দবলের মানটা হচ্ছে কি এম ইন্টু এ। কেন? কারণ আমরা জানি যে ছন্দবলের মানটা সম্পূর্ণভাবে আমাদের প্রয়োগকৃত বলের মানের সমান হয়। তো যেহেতু এ ধরনের গাড়িটা সামনে যাচ্ছে, তার মানে এই প্রয়োগকৃত বলের যে এফের মানটা হবে সেটাও হবে কি এম ইন্টু এ। তাহলে এই পরিমাণ মান নিয়েই কিন্তু আমাদের এখানে একটা ছন্দবল অনুভব করবে গাড়ির ভেতরে থাকে এই বস্তুটা। একই সাথে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু দড়ির টান বা টি, এটা একটা নির্দিষ্ট পরিমাণ কোণ থিতা তৈরি করেছে। তাহলে তুমি দেখো আমাদের এই দড়ির টানটাকে আমি যদি উপরের দিকে উঠাই, তাহলে এটা কোন দিকে কাজ করবে? ঠিক এই বরাবর উপরের দিকে কাজ করবে। তাহলে এই বরাবর যদি আমাদের টি বল কাজ করে, আমি এখানে দড়ির টানের দুইটা উপাংশ অবশ্যই পাবো। তো সেই উপাংশটা বের করার সিস্টেম হচ্ছে কি, আমরা এই জিনিসটাকে একটু এক্সটেন্ড করে দিই। খেয়াল করে দেখো, দড়িটা আগে যে অবস্থানে ঝুলেছিল, দ্যাট মিনস এই বিন্দুতে, এই বিন্দু থেকে শুরু করে আমি উপরের এই অংশটাকে আরেকটু বর্ধিত করে দিলাম। তাহলে দেখো তো আমরা এখানে একটা কোণ পাবো না, এবং এই কোণের মানটি হবে কি অবশ্যই থিতা পরিমাণ কোণ। তাহলে এটা যদি থিতা পরিমাণ কোণ হয়, তাহলে আমাদের এই দড়ির টানের ঠিক বস্তুর উপর বরাবর, বা বলা যায় এই গাড়িটার উপর বরাবর একটা উপাংশ পাবো, যার মান হচ্ছে কি অবশ্যই টি কস থিতা হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের এখানে দড়ির টানের একটা উপাংশ। এবং আরেকটা উপাংশ কোন বরাবর কাজ করবে? অবশ্যই এদিক বরাবর কাজ করবে। দ্যাট মিনস আমাদের এখানে টি কস থিতার সাথে 90 ডিগ্রি করে ঠিক এদিক বরাবর কাজ করবে। অর্থাৎ আমি যদি একটু দেখাই, কোন কালারে দেখাবো, আমি একটু তোমাদেরকে এই কালারটাতে দিয়ে দেখাই। তাহলে দেখতে পাচ্ছ আমাদের ঠিক এই বরাবর আরেকটা বল কাজ করবে দড়ির উপাংশের, এবং ওর মানটা হবে কি অবশ্যই টি সাইন থিতা। তাহলে আমি এখানে এম এটাকে মুছে ফেললাম, এই বরাবর লিখলাম আমি টি সাইন থিতা। তাহলে দড়ির টানের দুইটা উপাংশ আমাদের এখানে ডান। একই সাথে আমাদের এখানে এই বস্তুটার ওজন বলে দুইটা উপাংশ শেষ হয়ে গেল। এই যদি হয় তাহলে আমাদের কন্ডিশন, তো এটাকে আমরা আরও একবার দেখতে পারি একটা ছবির মাধ্যমে। তো দেখতে পাচ্ছি এই ছবির মধ্যে কিন্তু সব কিছুই স্পষ্ট। এম জি সাইন আলফা যেদিকে কাজ করে, এম এ এটা কিন্তু সেদিকেই কাজ করে, আবার এ ত্বরণ যেদিকে কাজ করে সেদিকে কিন্তু আমাদের এখানে প্রয়োগকৃত বল বা এফটা কাজ করছে। তো এমন একটা কন্ডিশনের জন্য আমি এখন কি করব? আমি এখন এই থিতার মানটা বের করব। থিতা কি ছিল? এই অংশটুকু ছিল। তো এখানে দেখো টি কস থিতা যেটা ছিল সেটাকে আসলে একটু সরিয়ে নেওয়া হয়েছে, কেননা টি কস থিতা আমাদের কাজ করতো কিন্তু এই বরাবরটাতে, তো এটাকে আমাদের এখানে এই ছবিতে সরিয়ে নেওয়া হয়েছে। আর টি সিয়ান থিতা কোন দিকে কাজ করতো? অবশ্যই এদিক বরাবর কাজ করতো। তো সেটাকে আমাদের সরিয়ে নিয়ে আমরা নিচে এই জায়গাটাতে রেখেছি। তার মানে আমরা টি সাইন থিতা টি কস থিতাকে একটু সরিয়ে ফেললাম ছবিটা যাতে সুন্দর দেখায় সেজন্য। এই যদি হয় তাহলে অবস্থা, তাহলে দেখো তো আমাদের এই বস্তুর উপর কিন্তু বিপরীত দিক থেকে অনেকগুলো বল কাজ করছে। আমি একটু বস্তুটাকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এই জায়গাটাতে আমাদের এখন বস্তুটা বসে আছে, এই যে ইয়েলো কালারে। তো তুমি দেখতে পাচ্ছ বস্তু চতুর্মুখী কতগুলো বলের সমানে পড়েছে। বস্তুটার ঠিক উপরে নিচে বরাবর দুইটা বল কাজ করে। একটা হচ্ছে আমাদের এখানে টি কস থিতা, একটা হচ্ছে আমাদের এখানে এমজি কস আলফা। তাহলে চলো এই দুটো জিনিস লিখে ফেলি। তাহলে আমরা একটা পাচ্ছি টি কস থিতা, এটার মান যা হবে, এমজি কস আলফা এটার মানও কি তাই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে একটা সমীকরণ। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এম জি সাইন আলফা এবং এম এ হচ্ছে কি এখানে ছন্দবল, মনে রাখতে হবে। এম এটা আসলে কি হিসেবে কাজ করে? অবশ্যই ছন্দবল বা এফপি হিসেবে কাজ করে। তাহলে এম এ এবং এম জি সাইন আলফা এটা যেদিকে কাজ করে, তার বিপরীত দিকে কিন্তু আমাদের এখানে টান বলের একটা উপাংশ কাজ করে, সেটা হচ্ছে টি সাইন আলফা। খেয়াল করে দেখো এখানে টি সাইন আলফার কাজটা না, টি সাইন থিতা যেটা, সেটার কাজটা কি আমাদের এখানে এম এ এবং এম জি সাইন আলফা এর বিরুদ্ধে কাজ করা। তো সেজন্য আমরা দ্বিতীয় সমীকরণ লিখতে পারি কি টি সাইন আলফা, যেটা হচ্ছে বস্তুটাকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এবং এটার মান যা হবে
বিপরীত দিকে কাজ করা বলের মান তাই হবে। প্রথমটা হচ্ছে আমাদের এখানে ছন্দ বলের মান, দ্যাট মিনস এম এ। পরেরটা হচ্ছে আমাদের বস্তুর ওজনের একটা উপাংশ, দ্যাট মিনস এম জি সাইন আলফা। এটা আমাদের কি তাই হবে। তা আমরা যদি এখান থেকে ইকুয়েশনগুলো ইউজ করি তাহলে আমাদের এখানে থিতার মানটা বের হওয়াটা সম্ভব। কীভাবে সম্ভব? তুমি এখানে এটাকে ধরতে পারো হচ্ছে 2 নং ইকুয়েশন, আর এটাকে ধরতে পারো তুমি 1 নং ইকুয়েশন। তো তুমি যদি 2 নংকে ভাগ করে দাও 1 নং দিয়ে, তাহলে তুমি এখানে একটা ট্যান থিতা পাবে। কীভাবে পাবে আমি একটু বলি। তো তুমি যদি ভাগ করো, তুমি দেখতে পাচ্ছ উপরে থাকছে হচ্ছে টি সাইন থিতা 2 নং ইকুয়েশনের, নিচে থাকছে হচ্ছে টি কস থিতা, এবং ইজ ইকুয়াল টু আমাদের এখানে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এম এ প্লাস এম জি, তারপর হচ্ছে সাইন আলফা, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে টি কস থিতা সমান দ্যাট মিনস এম জি কস আলফা। তো আলটিমেটলি আমি এখানে কিন্তু পাবো কি, টি টি কাটা যাবে এবং সাইন থিতা বাই কস থিতা মানে কি ট্যান থিতা, তাহলে আমি সরাসরি এখানে থিতা লিখতে পারি, আর ট্যানটাকে উপাশে সরালে আমরা ট্যান ইনভার্স দিতে পারবো। আর এখানেও দেখতে পাচ্ছি উপরে নিচে থেকে কিন্তু আমাদের এখানে এমটা কাটা যায়, আর এম বা বস্তুর ভর যদি সরাসরি কাটা যায় তাহলে আমি শুধুমাত্র লিখতে পারি এখানে এ প্লাস হচ্ছে জি ইন্টু সাইন আলফা, আর নিচে আমি লিখতে পারি জি ইন্টু কস আলফা। এই যদি হয় আমাদের এখানে থিতা পরিমাণ কোণ, তাহলে এটাই হচ্ছে কি আমাদের এমন একটা কোণ যে কোণটা তৈরি হয়েছে আমাদের এই বস্তুটা উপরের দিকে এই পরিমাণ ত্বরণে চলাচলের জন্য। তাহলে এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে পার্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিউডো ফোর্স বা ছন্দবল আসলে কোনটা। এই এমএটা আসলে এখানে ছন্দবল হিসেবে কাজ করবে। এবং একই সাথে খেয়াল করে দেখো, আমি এখানে টোটাল যে হিসাবটা করেছি এটা কিন্তু আমি বাইরে থাকা কোনো একটা ব্যক্তির সাপেক্ষে করিনি। কোনো একটা মানে ব্যক্তি যদি গাড়ির ভেতরে অবস্থান করে, সেই গাড়ির ভিতরে অবস্থান করা ব্যক্তির সাপেক্ষে আমি এই হিসাবটা করেছি। কেননা গাড়ির ভেতরে যখন কোনো একটা ব্যক্তি থাকবে সেই কেবলমাত্র এই ছন্দবলটা অনুভব করবে এবং সেই কেবল এই ছন্দবলটা নিয়ে হিসাব করতে পারবে। তার মানে আমাদের এখানে টোটাল যেই অবজারভেশনটা হয়েছে, সেই অবজারভেশনের যে অবজারভার সে অবশ্যই আমাদের গাড়ির ভিতরে বসে থাকবে, গাড়ির বাইরে কিন্তু সে থাকবে না। তো এই হচ্ছে আমাদের হিসাব। তোমরা চাইলে এটাকে অন্যভাবে হিসাব করতে পারো। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই টোটাল কনসেপ্টটাকে হিসাব করতে পারো গাড়ির বাইরে বসে থাকা কোনো একজন অবজারভারের সাপেক্ষে। দ্যাট মিনস আমি এখানে পর্যবেক্ষককে এঁকে দিচ্ছি, তুমি এই পর্যবেক্ষকের সাপেক্ষে হিসাব করে দেখতে পারো যে তোমাদের হিসাবে এই ইকুয়েশনগুলো কীভাবে পরিবর্তন হয়। তাই যদি হয় কাহিনী, তাহলে এটুকুই হচ্ছে আমাদের এখানে হিসাব। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র ছন্দবলটা যেখানে কাজ করবে, মানে যেখানে কাজ করবে সেখানে অবশ্যই একটা ত্বরণেরও কাজ করতে হবে। যেহেতু গাড়িটা একটা নির্দিষ্ট ত্বরণের উপরে উঠছে, তার মানে টোটাল গাড়ির ভিতরে একটা ছন্দবল কাজ করবে। আর এই ছন্দবল বা সিউডোবল শুধুমাত্র সেই অনুভব করবে যে গাড়ির ভিতরে বসে আছে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ।
ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।